সকাল ৬টা থেকে দুপুর পর্যন্ত আমি যেভাবে একা হাতে ৩০ জনের রান্নাবান্না, এমনকি ঘরের আশিপাশি কাজকর্ম, ঘর গোছানো, বাথরুম পরিষ্কার সমস্ত কিছু করেছি, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজ হলো শুক্রবার, আর আজকে না ঘুম থেকে অনেক সকাল সকালই উঠে পড়েছিলাম। আর তারপরে তো বাসি জামা কাপড়টা চেঞ্জ করে তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছিলাম, আমিও একটু চা বিস্কুট খেয়েছিলাম। আর তারপর তো টুকটুক করে সংসারের কাজে হাত দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তারপর থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর কি। তো এখন এই যে মামামকেও তুলে দিলাম। আজকে না মামামের বার্থডে পালন করা হবে, আর সেজন্য বেশ কিছু লোকজনকেও বলা হয়েছে। সেরকম বেশি বড় করে করা হচ্ছে না, একটু ছোটোখাটো করেই করা হচ্ছে। ওই গড়ে 30 জন মতোই হবে আর কি। তো আমার মা বাবা আর আমাদের বাড়িতেই তো আমরা 9 জন আছি। তাছাড়াও আমার দিদিদেরকেও বলা হচ্ছে, তবে বদ্দিরা তো আসবে না, মেজদিরা আসবে। আর পাড়ার কিছু বাচ্চা টাচ্চা আছে, আর মামামকে যে পড়ায় আন্টি ট্যান্টি আছে, মানে এখন যে পড়ায় সেই আন্টি, এমনকি পুরনো আন্টি, তো সবাইকেই বলা হয়েছে আর কি। তো এই 30 জনের রান্নাবান্না কিন্তু আমি একা হাতেই করেছিলাম, মানে সমস্ত কিছু। আর আজকে জানো তো আমার শরীরটা না সকালবেলায় ঘুম থেকে যখন উঠেছিলাম তখনই ভীষণ খারাপ করে গেছিলো। হঠাৎ করে এতটা পেটে ব্যথা শুরু হয়ে গেছিলো যে তোমাদেরকে কি বলবো, মানে পেটে ব্যথার চোটে তো লাস্টে বমি করে দিয়েছি, এত পেটে যন্ত্রণা করছিল। আর একটু ভয়ও পেয়ে গেছিলাম, যেহেতু একবার আমার সাথে যা হয়েছিল। আর ঠিক ব্যথাটা না সেরকমই হচ্ছিল, জানো না, আগের বার যেরকম হয়েছিল। তো সেজন্য একটু বেশি ভয় পাচ্ছিলাম, আর সেজন্য মনে হয় বমি হয়ে গেছে। মানে গা গুলিয়ে উঠেছিল পুরো, মানে নার্ভাস হয়ে গেছিলাম একদম। তো যাই হোক, তারপরে তো আস্তে আস্তে দেখলাম ঠিক হয়ে গেছিলো। তারপর থেকে কিন্তু সংসারে কাজকর্মে হাত দিয়েছিলাম। আর তাছাড়াও আজকে আমার আরও একটা জিনিস হয়েছে, আর যার জন্য তো আমার শরীর আরোই গেছে পুরোই খারাপ হয়ে। আর ওইদিকে 2টো পাত্রে চালও ভিজিয়ে রেখেছি, 2 ভাগে ভাত রান্না করতে হবে। তারপরেই তো আবার ওই যে আজকে সাদা পোলাও বানাবো। আর তারপরে কিছু বাসনও জানো তো নিয়ে এসেছিলাম, আমার কাছে তো সেরকম বড় বড় বাসন ছিল না, তো জায়ের থেকে নিয়ে এসেছিলাম। তারপরে না সেগুলোতেও করতে পারছিলাম না, আর এতটা বেশি হয়েছিল রান্নাবান্না, লাস্টে সেই শাশুড়ি মাকে দিয়ে বড় বড় বাসন বার করতে হয়েছিল। তো ওইদিকে সকালে জলখাবারের জন্য আলু চচ্চড়িটাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম। তো দিয়ে তারপরেই কিন্তু ঘর ঝাড় দিতে এসেছি। আর এখন তাই খুব তাড়াহুড়ো করে কিন্তু ঘরটাও ডাস্টিং করে নিচ্ছি। তো যাই হোক, আজকে যেহেতু মামামের বার্থডে, তো শরীর খারাপ করেছে বলে যে শুয়ে বসে থাকবো তা করলে তো আর হবে না। যেহেতু একা হাতে 30 জনের রান্নাবান্না করব, সবাইকে নেমন্তন্ন করা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই তো জন্মদিন করতেই চাইছিল না, আমি অনেক বলে বলে তবেই রাজি হয়েছে। যেহেতু মামাম না অনেক দিন ধরে বলছে ও জন্মদিন করার জন্য। তোমাদের দাদাভাই না এবছর করব, পরের বছর করবো, এরকম করতে করতে কত বছর কেটে যাচ্ছে, জন্মদিন সেরকম করে করছে না। ওই 2 বছর বয়সেই ওর বড় করে জন্মদিন করা হয়েছিল, তারপর থেকে আর করাই হচ্ছে না। আর তখন তো ছোটো ছিল, অতটা মনেও নেই। আর এখন তো বড় হচ্ছে, আশেপাশে তো অনেকেরই বার্থডে পালন করা হয়, ও যায় নিমন্ত্রণ করে যেহেতু। আর ওর জন্মদিন যেহেতু হয় না, ভীষণ কষ্ট পায়। আসলে কয়েকটা বছর ধরে আমাদের একটু টানাটানি চলছে, সেজন্যই আর কি। আর আমি না কিছুদিন ধরে অল্প কিছু টাকাও জমিয়েছিলাম, তো তোমাদের দাদাভাইকে বললাম কি সেটা দিয়ে তুমি কিছু দাও, তো সেটা দিয়ে হয়ে যাবে আর কি। আর আর মামামের বার্থডেতে যা যা আইটেম করা হবে, তো সমস্ত কিছু না তোমাদের দাদাভাই একজনকে বলেছিল, ওই যে হোম ডেলিভারি দিয়ে যান রান্নাবান্না করে, মানে ওই ক্যাটারার টাইপের, তো তাদেরকে বলেছিল। তো 6,000 টাকা মতো চাইছিল 30 জনের রান্নাবান্নাতে। তো সেই জন্য না তাকে আমি বললাম কি তাহলে আর বলতে হবে না, তার থেকে বরং তুমি সমস্ত জিনিস টিনিস এনে দাও, আমি বরং করে নেব। তো এই বলেই কিন্তু আমি রাজি করিয়েছিলাম। আর জানো তো, নিজে করলে না অনেক টাকা কিন্তু বাঁচানো যায়। একটু হয়তো কষ্ট হয় এত রান্নাবান্না সামলাতে, তবে অনেকগুলো কিন্তু টাকা পয়সা বাঁচানো যায়। আর আমাদের মধ্যবিত্ত সংসারে দেখবে একটু বুঝে শুনে তো চলতেই হবে, তাই না? এদিকে মনের ইচ্ছাটাও পূরণ করা চাই, ওইদিকে কিন্তু টাকা পয়সাটাও বাঁচানো চাই, সব দিকটা কিন্তু আমাদেরকে সামাল দিতে হয়। তো সেজন্যই আমি বলেছিলাম করব। তো আমি তো জানতাম না আমার হঠাৎ করে এরকম শরীর খারাপ হয়ে যাবে। তো আর কী করা যাবে, ওই শরীর খারাপ নিয়েই কিন্তু আজকে সমস্ত কাজবাজ করেছিলাম, এত রান্নাবান্না, মানে এত জনের রান্নাবান্না করেছিলাম। তো যাই হোক, ওইদিকে দেখো আশিপাশি কাজকর্মটা কিন্তু সেরে নিয়েছিলাম, তারপরে রান্নাঘরে চলে এসেছিলাম। আর এদিকে এখন স্নান করে তারপরে চলে এসেছি রান্নাটা কমপ্লিট করতে। তো স্নান করার আগে সমস্ত কিছু কিন্তু গুছিয়েও নিয়েছিলাম।
তো যাই হোক, আগের দিন আমি তো একটা পোস্ট করেছিলাম মামামের ছবি দিয়ে। তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, অনেকেই অনেক অনেক আশীর্বাদ করেছো, অনেক ভালোবাসা জানিয়েছো টুম্পা দিদিভাই আর কাকুলি দিদিভাই। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ গো আমার মামামকে এত আশীর্বাদ করার জন্য। আর এদিকে দেখো চাটনিটাও বসিয়ে দিয়েছি, আর এই যে মাংসের পেঁয়াজ কাটা আছে, আর এটা তো ক্যাপসিকাম কাটলাম পোলাওতে দেবো, আর ওখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, আদা রসুনও ছাড়ানো আছে। এতক্ষণ যা হুটো পাটা করে কাজ করলাম না, যে কী বলি, সকাল থেকে তো বাসি কাজকর্ম থাকে যেটা করেছি, তারপরে তো দেখতে পাচ্ছি আমার স্নানও হয়ে গেছে, একটু আগে স্নানে গেছিলাম, তার আগে বাথরুম পরিষ্কার করলাম। তোমাদের দাদাভাইকে কালকে আমি বলেছিলাম যে একটু বাথরুমটা পরিষ্কার করে দাও। কালকে তো সংসারে এত কাজ করতে করতে অনেক লেট হয়ে গেছে, তার উপরে কি আমি আগের দিন মনটেক খেয়েছিলাম, আর ওই অ্যালার্জির ওষুধ খেলে আমার পরের দিন মানে এত ঝিমিয়ে চলে, কালকে খুব কষ্ট হচ্ছিলো। তাও খুবই কষ্ট করেই চলছিল, ওইভাবে সংসারের কাজ তো না করলে হবে না, তো করেছি ওইভাবে ঝিমিয়ে। সেদিন আর বাথরুম পরিষ্কার করতে পারিনি। আর লোকজন আসবে, বাথরুমটা পরিষ্কার না থাকলে কেমন লাগে বলো তো দেখতে। তোমার দাদাভাইকে তো বললাম, তো করে দিলই না, তো দিলই না। এই এখন আমি বাথরুম পরিষ্কার করলাম, করে একবার স্নান করে এখন বাকি রান্নাটা করবো। সকালে সেরকম কিছু রান্না করে জলখাবারটা করেছিলাম, আলু চচ্চড়ি রুটি হয়েছিল। তো এখন এই চাটনি বসিয়েছি, এদিকে এক সেট ভাত হয়ে গেছে রান্না, আর এক সেট বসছে, মানে 3 কেজি চালের ভাত করছি। তো 1.5 কেজির বেশি ধরে নেই হাঁড়িতে, তো 1.5 কেজি চালের ভাত হয়ে গেছে, আর 1.5 কেজি চালের ভাত এখন করবো। হাঁড়িতে গরম জলটা ফুটলে তারপরে করবো। চাল তো অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, ওই এক এক করে সব সারবো, আর তারপরে মাংস করবো। মাংস তো ধুয়ে টুয়ে ম্যারিনেট করেই রেখেছিলাম স্নানে যাওয়ার আগে, তো আমি এক এক করে শুধু রান্না করিনি। আর তার উপরে আমার রান্নাঘরটা এত ছোট, যার জন্য নড়াচড়া করতে এত অসুবিধা হচ্ছে না। এত বড় বড় বাসন নিয়ে মানে রাখতেই পারছি না, যে কোথায় রাখবো নিজেই ভেবে পাচ্ছি না, একবার এখানে ওখানে এইভাবে রাখছি। আর এতক্ষণ তো সব ছড়িয়ে ছিটিয়েছিল, কী অবস্থা ছিল। এখন সমস্ত জিনিসগুলো খালি করলাম, কাজ করি দেখি। আর এইদিকে মাজার মধ্যে খুব যন্ত্রণাও করছিল, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কাজ করছি তো। আর আমার যেহেতু 2বার সিজার হয়ে গেছে, আর তোমাদের যাদের সিজারে বাচ্চা হয়েছে তোমরা তো জানোই, সিজার হলে না খুবই কষ্ট হয়, মানে মাজার মধ্যে না খুব যন্ত্রণা করে একটু বেশিক্ষণ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা হয় বা ভারী কাজকর্ম করলে। আর সকাল থেকে তো অনেক কিছুই করা হয়েছে, আর সেজন্য এখন তো পুরো শরীর ছেড়েই দিয়েছে। তাছাড়াও ওই যে বললাম না, সকালবেলা উঠেই আমার শরীর খারাপ করে গেছিলো, হঠাৎ করে পেটে যন্ত্রণা করছিল বাঁ সাইডে। আমার যখন একটোপিক প্রেগনেন্সি হয়েছিল তখনই এরকম বাঁ সাইডেই যন্ত্রণা করছিল হঠাৎ করে খুব জোরে, তো ঠিক সেরকমই হচ্ছিল। ওই জন্য না আমার ভীষণ ভয় লাগছিল, জানো না, যে আবার কি হলো না হলো। তো যাই হোক, তো এইদিকে দেখো এই যে জলটাও ফুটে গেছে, তো চালগুলোও দিয়ে দিলাম। আর এইদিকে দেখো এখন ওই যে আজকে বানাবো সাদা পোলাও বাসমতি রাইস দিয়ে, ওই বাঁশকাঠি না বাসমতি বলে, তো সেই রাইস দিয়েই করব। আর ফ্রাইড রাইস করা না বেশি ঝামেলা, তো ভাবলাম তার থেকে সাদা পোলাওই বানাই, মাংসের সাথে খেতেও ভালো লাগবে। আর দেবো শুধু ওর মধ্যে ক্যাপসিকাম আর যা যা দেয়, কাজু কিশমিশ ঘি নুন চিনি যা যা দেয় আর কি, তো সেগুলো দেবো। তো এইদিকে দেখো চাটনিটা হয়ে গেছে, সেটাও কিন্তু নামিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম একটু মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু শুকনো খোলায় টেলে নিয়ে না একটু গুঁড়ো করে নিয়েছিলাম, তো সেই গুঁড়োটা মিক্সড করে ভালো করে নেড়ে দিলাম, তাহলে না ফ্লেভারটা খুব সুন্দর বার হয়, খেতে ভীষণ ভালো লাগে চাটনিটা। তো যাই হোক, তারপরে দেখো এদিকে মাংসের আলুটাও ভাজছি এক সাইডে, আর এক সাইডে এই যে মাছের ঝোলও করছি। যারা মাংস খায় না তারা যাতে মাছ খেতে পারে সেজন্য না কয়েকটা মাছও রান্না করছি। যেমন আমার যা তো মাংস খায় না, মাছ খায়, তো তার উপরে আবার পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোল খায়, তো সেরকমভাবেই কিন্তু করছি আজকে। মানে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, সাথে একটু জিরা ফোড়ন দিয়েছি, আর আদা, গোটা জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, সাথে একটু শুকনো লঙ্কার গুঁড়ো একসাথে পেস্ট করেছিলাম, তো সেটা দিয়েছিলাম। আর নামানোর সময় না ঘি আর গরম মশলা দিয়েছিলাম, মানে গরম মশলা দিয়েই মাছের ঝোলটা করেছিলাম। এইভাবেই খায় আর কি, তো সেভাবেই বানিয়েছি যাতে যাও খেতে পারে, আর বাদবাকি কেউ যদি মাংস না খায় তাহলে সেও যাতে মাছ খেতে পারে। তবে জানো তো এই সিম্পলের মধ্যে দিয়েও খেতে ভীষণ ভালো হয় এই রান্নাটা। যারা খেয়েছে তারা বললো খুব ভালোই হয়েছে মাছের ঝোলটা। তো যাই হোক, তারপরে দেখো এদিকে মাংসের মশলা টশলাও করে নিচ্ছি।
আর ওইদিকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি। আর এই যে কড়াইতে আমি করছি না, এই কড়াইটা জানো তো 3 কেজির কড়াই, আর আমি এখানে মাংস করছি 3.5 কেজি, তার উপরে 1 গাদা আলু আছে। তো ওইভাবে না নাড়তেই পারছিলাম না, জানো না, খুব অসুবিধা হচ্ছিলো, কষাতে পারছিলাম না। সেজন্য শাশুড়ি মাকে বললাম, একটা বড় গামলা রাখা ছিল ওনাদের খাটের তলায়, তো বললাম সেটা বার করে দাও, ওর মধ্যেই করি, নইলে এর মধ্যে করতেই পারছি না। তো তারপরে সেই গামলাটা বার করে দিয়েছে। দেখো এখন এই গামলার মধ্যেই মাংসটা রান্না করছি। কড়াইতে না আর হচ্ছিলোই না, মানে ধরছিলোই না, তাই ঢেলে নিয়েছিলাম। তো যাই হোক, ওইদিকে মাংসটা বেশ ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে আরও খানিকক্ষণ কষিয়েছিলাম। তারপরে দেখো জল দিয়ে দিয়েছিলাম, তাও আবার গরম জল দিয়েছিলাম এর মধ্যে। আর এই যে নামানোর সময় মাংসতে একটু গরম মশলার গুঁড়ো দিলাম, আর সাথে দিলাম ঘি, আর মিট মশলা তো আগেই দিয়েছিলাম কষানোর সময়। তো এখন ঢাকা দিয়ে রেখে দেবো কম আছে খানিকক্ষণের জন্য, তাহলে ফ্লেভারটা ভালো আসবে আর বেশ তেলটাও বার হবে, খেতে ভালো হবে। আর এদিকে দেখো, এই যে সাদা পোলাও করব, তার জন্য কড়াইতে না তেল দিয়ে তার মধ্যে একটু ঘিও দিয়েছিলাম, তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম তেজপাতা, তারপরে ওই যে লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম ভালো করে ভেজে নিয়ে কাজু কিশমিশ সেগুলো ভেজে নিয়েছিলাম। সেগুলো তো আগে জলের মধ্যে অনেকক্ষণ ভিজিয়েই রেখেছিলাম। তো যাই হোক, সমস্ত দেখো ভেজে রাখা জিনিসগুলো দিয়ে দিলাম এই ভাতটার উপরে। আর সাদা পোলাও বানালে অনেকে তো তলায় আগে তেল দিয়ে ঘি দিয়ে তার উপরে এইসব ভেজে টেজে তার উপরে রাইসটা দেয়, তবে এই যে রাখার কোনো জায়গা নেই, আর এত বড় বড় পাত্রও নেই, এই দুটোই মাত্র ছিল। তো একটাতে তো মাংস করা হচ্ছে, আর একটাতে এই যে এই সাদা পোলাও বানাবো, তো কোথায় রাখবো এতখানি ভাত, এখানে না ওই 3 কেজি চালের ভাত করছি আজকে। তো তাই দেখো এর মধ্যেই সব দিয়ে দিয়েছি একবারে, সব ভেজে টেজে কড়াইতে করে তো ভাজলাম দেখতেই পেলে। তো দিয়ে এর মধ্যে ঘি, নুন, চিনি সমস্ত কিছু দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করেছিলাম। তারপরে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে দেখো ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর খুন্তি দিয়ে তো নাড়তেই পারছিলাম না, ওই ছোটো ছোটো খুন্তি আমার, আর এত বড় বড় পাত্রের মধ্যে এতটা জিনিস না, মানে মানে উল্টানোই যাচ্ছে না, মানে ভাতগুলো যে নাড়িয়ে সরাবো ভালো করে মিক্সড করবো, করতেই পারছিলাম না। তারপরে ওই প্লেট দিয়ে করলাম আর কি। তো তারপরে দেখো ঘরে চলে এসেছি, এদিকে মাম্মামকে এখন আশীর্বাদ করা হবে। তো মামামের যে আশীর্বাদের থালাতে কী কী আছে বলো তো, এখানে ঠাকুরের ভোগের পায়েস আছে, সাথে ভোগের যে অন্নভোগ দেওয়া হয়েছিল, মানে আজকে মামামের জন্য পুজো দেওয়া হয়েছিল মন্দিরে, তো অন্নভোগ দেওয়া হয়েছিল, সেই অন্নভোগের প্রসাদটা মাখা হয়েছে। আর সেই মাখা প্রসাদটা না একটু দিয়েছি, সাথে দিয়েছি ওই বললাম না পায়েস, আর একটু দই এনেছিল তোমাদের দাদাভাই, আর 5 রকমের মিষ্টি এনেছিল, তো সেগুলো দিয়ে দিয়েছিলাম। তো এগুলো দিয়েই কিন্তু মামামকে আশীর্বাদ করা হয়েছে। আর আমি যে পায়েস বানিয়েছি সেটা না ওই খাবার শেষে সবার পাতে দেওয়া হবে, তো সেই পায়েসটা ওই জন্য আর দিলাম না, যে ঠাকুরের পায়েস তো আছেই, তাহলে আর আমার পায়েসটা আর দিয়ে লাভ নেই, পরে তো খেতেই পারবে। আর বাড়ির পায়েস খাওয়ার চাইতে মনে হচ্ছে ঠাকুরের অন্নভোগের পায়েস খাওয়া মনে হয় বেশি ভালো আমার কাছে, তাই মনে হলো, তাই ওকে এটাই দিয়েছিলাম। তারপরে সবাই টুকটুক করে আশীর্বাদ করে নিয়েছিল মামামকে। আর এইদিকে দেখো সন্ধেবেলায় কেক কাটা হয়েছিল, আর অনেক লোকজনই এসেছিলো, খাওয়া দাওয়া হচ্ছিলো, এতজনের পরিবেশন করতে হচ্ছিলো, সেজন্য না আর ভিডিও করার সময়ই পাইনি। মানে আমি তো এক প্রকার ভুলেই গেছিলাম, মানে এত তাড়াহুড়ো করে সমস্ত কিছু সারছিলাম। তো এরপরে ফিরে এলাম রাত্রেবেলায়। তো এইদিকে মামামকে খেতে দিয়েছি, রাতে তো একটু ডিমের ঝোল করেছিলাম, তো সেটা দিয়েই মামাম খাচ্ছে। আর দুপুরে তো ওকে সাজিয়ে দিইনি প্লেটের মধ্যে, সেজন্য ও আবার বলছে কি, মা আমাকে তো ভাত সাজিয়ে দিলে না। আসলে দুপুরবেলায় ও তো সবার সাথে খেতে বসেছিল, মানে যত বাচ্চা কাচ্চা এসেছিলো, তারপরে দিদির মেয়েরা ছিল, সবার সাথে খেতে বসেছিল। এখন আমার অবস্থা টানা টানা হয়ে গেছে, কেন তোমাদেরকে দেখাচ্ছি শুধু দেখো। এদিকে দেখো সব বাসন মেজেছি, কত বাসন এইটা হয়েছে দেখো, সব মেজেছি, এখন ধোয়া হয়নি, ধোবো এখন। সিনটাকেও এখন পরিষ্কার করে দিলাম, এগুলো রাখবো রেখে, ও তাও এখনও বাকি রয়েছে দেখো, এই বড় গামলাটা মাজা বাকি। এইদিকে শ্বশুরমশাইয়ের জন্য এখন ডাল সেদ্ধ আলু সেদ্ধ করলাম, এদিকে এই যে ডিম করলাম রাতের, এই ভাতও করেছি এখন, এই বাসনগুলো এখনও রয়েছে। এদিকে এই বড় বাসনটা যেখানে মাংস করেছিলাম, এই বাসনটাও মাজা বাকি আছে। আর রাখার জায়গা নেই, আমার রান্নাঘরটা এত ছোট না, ওই জন্য এটা এখন মাজিনি, এটা এখানে থাক। আর এই নিচটা শুধু দেখো কি অবস্থা হয়েছে, দেখেছো? এই যে বেসিনে সব বাসন ভরে গেছিলো, আর সব জল পড়ে এঁটো পড়ে কি অবস্থা, এই রান্নাঘরে মুছতে হবে এখন। এখন আমার অবস্থা টানা টানা হয়ে গেছে।
এখন আমাকে এইসব বাসনগুলোকে ধুয়ে তারপরে আবার রান্নাঘরটাকে মুছতে হবে। যা অবস্থা হয়েছে না জল পড়ে। আরে এত বাসন সব বেসিনে রাখা ছিল, আর এইটুকুনি পুচকে বেসিন, এত জায়গা হয়, অবশ্যই এটাকে বেসিন বলে না সিন বলে। তো যাই হোক, তো রাখার জন্য এবার সব হাত টাত ধুচ্ছে আর সব উল্টে নিচে পড়ছে। কি অবস্থা হয়ে গেছে এখন দেখো, সব মুছতে হবে এখন। তো এগুলো ধুয়ে নিই, ওই জন্য আর ভিডিও করছি না। আর এইসব করতে আর ভিডিও করতে ইচ্ছা করে বলো তো? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে যাদের নাম নিতে পারলাম না, কালকের ভিডিওতে অবশ্যই নিয়ে নেবো। টাটা।